জামালপুর ৫ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। জনাব ওয়ারেস আলী মামুন, আপনার সময় ৬ মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া করছি আজকে এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে জামালপুরের জনগণের পক্ষে কথা বলার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির বীর সন্তান, আমাদের জাতির সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা, যিনি ঘোষণা দিয়ে সশরীরে যুদ্ধ করে নেতৃত্ব দিয়ে স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছিলেন। বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর সহ সকল বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই দেশের অবিসংবাদিত নেত্রী, গণতন্ত্র মুক্তির সংগ্রামে যিনি জীবনকে উৎসর্গ করেছেন। ইতিহাসের খাতায় যার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে সে অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া সহ ২৪-এর গণ অভ্যুত্থানে গণ বিপ্লবে যারা শহীদ হয়েছেন সেই ছাত্র জনতার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি অভিনন্দন আছি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেতা, যার নেতৃত্বে আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি। মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপি সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং আমরা একটি শঙ্কায় ছিলাম বিএনপি সরকার গঠন করার পরে যে অর্থমন্ত্রী নিয়ে। আমরা মনে করি যে এই বাজেট প্রমাণ করেছে যে বর্তমান বিএনপি সরকার তারেক রহমানের নেতৃত্বে একজন যোগ্য অর্থমন্ত্রীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, আমির খাসরু মোহাম্মদ চৌধুরী। আমি তাদেরকে অভিনন্দন জানাই একটি যুগোপযোগী এই জাতিকে আগামী দিনের জনগণের কল্যাণে রূপান্তরে একটি সমৃদ্ধ বাজেটে উপস্থাপন করার জন্য। মাননীয় স্পিকার, এই বাজেটে একদম শিশু থেকে শুরু করে প্রতিটি পেশা শ্রেণীর মানুষকে সম্পৃক্ত করে অত্যন্ত পরিকল্পিত একটি বাজেট উপস্থাপন করা হয়েছে। এখানে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে এবং এখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার যে মূল ভিত্তি, সেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে নানাভাবে, বিশেষ করে তাদের স্কুল ব্যাগ, ড্রেস সহ নানা উপকরণের প্রদানের যে পদক্ষেপ নেওয়া হয়েছে, আমি মনে করি এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত এবং ভবিষ্যতে তাদেরকে দুপুরের খাবার সরবরাহের যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। একইভাবে স্বাস্থ্য খাতেও যথাযথ বরাদ্দ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশে গত 17 বছর একটা ভঙ্গুর অবস্থায় পড়েছে, সেইখান থেকে একটি পরিকল্পিত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য ইতিমধ্যেই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে প্রত্যেকটি উপজেলায় 50 শয্যার হাসপাতালকে 100 শয্যার হাসপাতাল রূপান্তর করা হবে। আমি অভিনন্দন জানাই এই বাজেটে সেই পদক্ষেপ গ্রহণ করার জন্য। একইভাবে এইখানে জ্বালানি খাতে আমার প্রস্তাবনা থাকবে যে বরাদ্দ আরও বাড়িয়ে গত 17 বছর জ্বালানি খাতটিকে ধ্বংসের যে প্রান্তে নেওয়া হয়েছে সেইখান থেকে সোলার ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী দিনে জ্বালানি সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হবে। এই বাজেটে সেটি অনেকটাই উপস্থাপিত হয়েছে, আমি এর জন্য অভিনন্দন জানাই। আমি যোগাযোগ ব্যবস্থায় মাননীয় যোগাযোগ মন্ত্রী এখানে রয়েছেন, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে যে এখানে যথেষ্ট বরাদ্দ দেওয়া হয়েছে। তারপরেও যেটি প্রস্তাবনা থাকবে যে উন্নয়নের একটি অন্যতম প্রধান শর্ত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, সেই ক্ষেত্রে আবার প্রস্তাবনা থাকবে ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত সড়ক এবং ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত সড়ক 6 লেন করা হয়েছে, ময়মনসিংহ পর্যন্ত সড়ককে 6 লেনে রূপান্তর করা এবং ময়মনসিংহ থেকে জামালপুর পর্যন্ত সড়ককে 4 লেনে এবং টাঙ্গাইল থেকে জামালপুর পর্যন্ত সড়ককে 4 লেনে রূপান্তর করা সহ বাংলাদেশের যতগুলো মহাসড়ক আছে সেগুলোকে 4 লেনে রূপান্তর করলে আমি মনে করি যোগাযোগ ব্যবস্থা একটি অভূতপূর্ব উন্নতি সাধিত হবে। একইভাবে ঢাকা থেকে জামালপুরের রেল যোগাযোগ যদি ডাবল লাইনে রূপান্তর করা যায়, এবং এই প্রস্তাবনাটি শুধু জামালপুর পর্যন্ত নয়, আমার প্রস্তাবনা থাকবে যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য রেল যোগাযোগকে সমৃদ্ধ করা দরকার। সেই ক্ষেত্রে ঢাকা থেকে প্রত্যেকটি রেল এলাকার রেল যোগাযোগকে ডাবল লাইনে রূপান্তর করা আমার একটি প্রস্তাবনা আমি উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, স্বাস্থ্য ব্যবস্থায় আজকে অধিবেশনের শুরুতে আমাদের সুনামগঞ্জের মাননীয় সংসদ সদস্য বলেছেন যে সেইখানে মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু মেডিকেল কলেজের যে সংশ্লিষ্ট হাসপাতাল সেই হাসপাতাল নাগা হওয়ার কারণে শিক্ষা ব্যবস্থায় চরম সংকট তৈরি হয়েছে। একই অবস্থা জামালপুরে বিরাজ করছে। মেডিকেল কলেজ হয়েছে কিন্তু মেডিকেল কলেজের যে সংশ্লিষ্ট হাসপাতাল সেটি এখনও বাস্তবায়ন হয় নাই।
এই ব্যাপারে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে যত দ্রুত সম্ভব এই ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, শিক্ষা ব্যবস্থা মেডিকেল শিক্ষার সমৃদ্ধ করার জন্য। একই সাথে আমার প্রস্তাবনা থাকবে যে সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলায় কমপক্ষে একটি করে শিশু মেডিকেল হাসপাতাল প্রতিষ্ঠা করা, এটি বর্তমান সময়ে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। মাননীয় স্পিকার, আমার স্থানীয় সরকার মাননীয় মন্ত্রী মহোদয় এখানে উপস্থিত রয়েছেন, যদিও স্থানীয় সরকার যথেষ্ট বরাদ্দ দেওয়া হয়েছে, তারপরেও আমার প্রস্তাবনা থাকবে যে স্থানীয় সরকারের বিশেষ করে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের দিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে আমাদের গত 17 বছর গ্রামীণ এলাকায় রাস্তাঘাটগুলো অত্যন্ত নাজুক অবস্থা, সেগুলো প্রত্যেকটি জেলা ভিত্তিক একটি করে প্রকল্প তৈরি করে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের গুরুত্ব দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সেই সাথে দুঃখের সাথে বলতে হয় যে আমি যতটুকু জেনেছি অন্যান্য জেলাগুলোতে বিভাগগুলোতে বিভাগীয় উন্নয়ন প্রকল্প রয়েছে, ময়মনসিংহ বিভাগের উন্নয়নের কোনো প্রকল্প নাই। মাননীয় সদস্য, আপনার সময় শেষ। আচ্ছা, 2 মিনিট চেয়েছেন, 2 মিনিট দেওয়া হলো, ধন্যবাদ। একই সাথে মাননীয় স্পিকার, যেটি আমি বিনয়ের সাথে বলতে চাই যে জামালপুরে আমি এর আগেও অনেকবার বলেছি যে জামালপুরে প্রায় 30 থেকে 40 হাজার মহিলা কাঁথা হস্তশিল্পের সাথে সম্পৃক্ত। সেখানে হস্তশিল্প প্রতিষ্ঠা হলে সে এলাকার মহিলাদের মান আরও সমৃদ্ধ হবে, সেটি আমার একটি আবেদন রয়েছে। একই সাথে আবেদন রয়েছে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডের মতো মৎস্যজীবীদেরকে তাদেরকেও একটি কার্ডের ব্যবস্থা গ্রহণ করা। আর মাদকের বিরুদ্ধে আমি এই জাতীয় সংসদে এর আগেও কথা বলেছি, আবারও বলবো, মাদকের বিরুদ্ধে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই নানা পরিকল্পনার কথা ঘোষণা করেছেন, জোয়া আইন নতুন করে সংস্কারের জন্য বিল উপস্থাপন করেছেন, আমি অভিনন্দন জানাই। সেই সাথে বিনয়ের সাথে বলবো যে প্রত্যেকটি জেলায় একটি করে মাদক নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। মাননীয় স্পিকার, আমি সবশেষে যে কথাটি বিনয়ের সাথে বলতে চাই যে আজকে বিরোধী দল বিরোধিতার স্বার্থে বিরোধিতা করলে সেটা নিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ নাই। বিরোধী দল মানে বিরোধিতা করবে এটা আমি মনে করি না। আমি মনে করি গঠনমূলক বক্তৃতা উপস্থাপন করা উচিত। সেইখানে যৌক্তিক কোনো বক্তব্য তারা উপস্থাপন করতে পারে নাই। তারা একটি কথা বলেছে বাস্তবায়ন নিয়ে। এই বিষয়ে আমার গ্রামের একটি প্রসঙ্গ আমি বলতে চাই। সেইখানে 2 ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব, 2 ফ্যামিলির 2 ছেলে চাকরির জন্য আবেদন করেছে। এক ফ্যামিলির বক্তব্য হলো যে ও চাকরিতে আবেদন করলে কি হবে, ও পরীক্ষায় পাশ করতে পারবে না। পরবর্তী সময় দেখা গেল পাশ করলো, বলে যে পাশ করলে কি হবে, চাকরি হবে না। পরে দেখা গেল চাকরিও হলো, বলে চাকরি হলে কি হবে, বেতন পাবে না। পরবর্তী সময় বেতনও পাইলো, পরবর্তী সময় বললো যে বেতন পাইলে কি হবে, সংসার চালাইতে পারবে না। পরবর্তী দেখা গেল যে সংসার অত্যন্ত সুন্দরভাবে চালিয়েছে। আমি বিরোধী দলের যারা আছেন তাদেরকে আহ্বান জানাই, তারেক রহমানের ক্যারিজমেটিক নেতৃত্বে আমরা অনেক সংকট মোকাবেলা করেই আজকে বিএনপি এই জায়গায় এসেছি। আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে এবং মাননীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে আমরা এই বাজেট সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকেও ধন্যবাদ।